আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আজ কারফিউ শিথিল 11 ঘন্টা। 3 দিন ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে কারফিউ শিথিল থাকবে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর রবি থেকে মঙ্গলবার এই 3 দিন অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। আজ থেকে দেশের সব ব্যাংক খোলা থাকবে। লেনদেন চলবে সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত 5 ঘন্টা। দীর্ঘ সময় কারফিউ শিথিল থাকায় সকাল থেকে রাজধানীতে যানবাহনের চাপ বেড়েছে। বাস, সিএনজি, অটোরিকশার পাশাপাশি চলছে ব্যক্তিগত যানবাহন। প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হয়েছেন মানুষ। খুলেছে দোকানপাট ও অফিস আদালত। তবে কারফিউ শিথিল থাকলেও নিরাপত্তা জোরদার রয়েছে রাজধানী জুড়েই। এ বিষয়ে আরও জানাতে রাজধানী কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, আজ তো সকাল থেকেই অফিস খোলা আছে, তো এই অবস্থায় রাজধানীর পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে কারফিউ কিন্তু আজকে নবম দিন এবং এই নবম দিনে কিন্তু কারফিউ প্রায় 11 ঘন্টা শিথিল। সেই শিথিল হওয়ার কারণেই কিন্তু যেহেতু অফিস আদালত খুলেছে, আপনি দেখছেন যে সকাল থেকেই কিন্তু আমরা রাস্তায় লক্ষ্য করছি যে দীর্ঘ যানবাহন রয়েছে এবং দীর্ঘ যানবাহনের যানজটও আমরা লক্ষ্য করেছি। ক্ষণে ক্ষণে সিগন্যাল পড়ছে এবং মানুষ কিন্তু তাদের কাজের জন্য প্রয়োজনে কিন্তু ঘর থেকে বের হয়েছে। একটু বলে রাখি, কারফিউ কিন্তু গত 19শে জুলাই রাত 12টা থেকে জারি করা হয় এবং সেদিন অর্থাৎ 20 জুলাই কিন্তু 2 ঘন্টার জন্য শিথিল করা হয় এবং আজকে কারফিউ নবম দিন। পরিস্থিতি যেহেতু ধীরে ধীরে উন্নতি ঘটছে এবং সে কারণেই কিন্তু যে কারফিউর যে শিথিলতা সেটি কিন্তু বাড়ানো হচ্ছে এবং আস্তে আস্তে এই শিথিলতার পরিমাণ কিন্তু বাড়বে। আজকে কিন্তু ঢাকা, নরসিংদী, গাজীপুরে কিন্তু 3টি জেলায় কিন্তু কারফিউ 11 ঘন্টা অর্থাৎ সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শিথিল করা হয়েছে এবং কারফিউ শিথিল হলেও কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আমরা সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করেছি, যেমন আগারগাঁও বিজয় সরণি, গুলশান, ডিএসএফ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আমরা সকাল থেকে লক্ষ্য করছি যানবাহনের কিন্তু দীর্ঘ চাপ রয়েছে। আপনি জানেন যে আজ থেকে কিন্তু সরকারি যে অফিস আদালত সেগুলো কিন্তু সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে এবং ব্যাংকের যে লেনদেন সেটি কিন্তু সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত চলবে। তো আমরা দেখেছি কারফিউর মধ্যেও কিন্তু মানুষ বেরোচ্ছে এবং তাদের যে প্রয়োজনে বেরোচ্ছে এবং তারা কিন্তু এটিও জানিয়েছেন যে এই যে দেশের যে পরিস্থিতি ছিল সেটি নিয়ন্ত্রণে সরকারের যে ভূমিকা সেটির জন্য কিন্তু তারা সাধুবাদ জানিয়েছেন। কারণ নিম্ন আয়ের মানুষ বা যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু এই সহিংসতায় অনেকটাই বিপদের মুখে পড়েছিলেন, সেজন্য কিন্তু তারা সরকারকেও ধন্যবাদ জানিয়েছে। তো ফারিয়া, এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে কারফিউ নিয়ে আমার কাছে সবশেষ তথ্য। ফারিয়া। দীপ্ত, আপনাকে ধন্যবাদ। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে দেশ জুড়ে। বন্দরনগরী চট্টগ্রামে ভোর 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। যদিও স্বাভাবিকভাবে চলছে দূরপাল্লার যানবাহন সহ অন্য পরিবহন। চলাচল বেড়েছে মানুষেরও। কারফিউ শিথিল আছে বরিশালেও। এতে বেড়েছে মানুষ ও গণপরিবহন চলাচল। বিভিন্ন দোকানপাটে মানুষের ভিড় বেড়েছে। রাজশাহী, রংপুর, সিলেট, মেহেরপুর সহ বিভিন্ন জেলায় স্বাভাবিকভাবে চলাচল করছে মানুষ। এতে স্বস্তি ফিরেছে জনমনে। দর্শক, চট্টগ্রাম মহানগরের পরিস্থিতি জেনে নেব আরেক সহকর্মী সাইফুল মাহমুদের কাছ থেকে। চলমান কারফিউ অব্যাহত রয়েছে আজ সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এই কারফিউ শিথিল করা হয়েছে এবং একই সাথে 15 ঘন্টার জন্য আসলে এই কারফিউ শিথিল করা হয়েছে। তবে চট্টগ্রামে জনজীবন খুবই স্বাভাবিক রয়েছে এবং একই সাথে গণপরিবহনের সংখ্যাও বেড়েছে। জনগণের চলাচল বেড়েছে এবং কোথাও কোনো ধরনের আসলে সেরকম কোনো সমস্যা হচ্ছে না। দূরপাল্লার যান চলাচল করছে এবং একই সাথে যে গণপরিবহন আছে সেই গণপরিবহনের যাত্রীদের চলাচলও বেড়েছে। সব ধরনের যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে না এবং একই সাথে চট্টগ্রামের কাঁচা বাজারগুলোতে প্রচুর পরিমাণে সবজি আসতেছে, কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তবে অন্যান্য দিনের তুলনায় আজ সবজির
বাজার কিন্তু কিছুটা স্বাভাবিক রয়েছে এবং একই সাথে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে যে গণপরিবহন চলছে সেই গণপরিবহন কিন্তু চট্টগ্রামে একেবারে স্বাভাবিকভাবে গণপরিবহন চলছে, কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন। চট্টগ্রাম বন্দরের পণ্য উঠানামা স্বাভাবিক রয়েছে এবং ডেলিভারিও স্বাভাবিক রয়েছে এবং একই সাথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বাভাবিকভাবেই বিমান উঠানামা করছে, কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আমরা যদি বলি এই মুহূর্তে আসলে চট্টগ্রাম সম্পূর্ণ শান্ত রয়েছে এবং কোথাও কোনো ধরনের সমস্যা হচ্ছে না বললে চলে। তবে একেবারেই যে কারফিউ দিচ্ছে সেই কারফিউ জনগণ বলছে ধীরে ধীরে যদি উঠে যায় তাহলে মানুষের চলাচল আরও বাড়বে এবং জীবন স্বাভাবিক হয়ে উঠবে। এই ছিল কারফিউ নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সাইফুল মাহমুদ। কোটা ইস্যু নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয়। এর আগে শুক্রবার 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকেও ডিবি তাদের হেফাজতে নিয়ে যায়। গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয় তাদের ব্যক্তিগত নিরাপত্তা দিতে এবং সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তথ্য জানতে হেফাজতে নেওয়া হয়েছে। সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা মা ও স্ত্রী বেলা 12টার দিকে মিন্টু রোডে ডিবি গেটে ছেলের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলনের কথা জানিয়েছে। এদিকে রাজধানী ধানমন্ডি 7 মসজিদ রোডের অবসর ভবন থেকে 11টি হাত বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। এই ঘটনায় জামাত শিবিরের 3 কেন্দ্রীয় নেতাকে আটক করা হয়েছে। রাতে তথ্য জানান সিটিটিসি ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন এই বাসাটিতে অ্যাডভোকেটের অফিসের আড়ালে জামায়াত তাদের অপরাধ পরিচালনা করত। তিনি বলেন এটি জামাতের গোপন আস্তানা। পরে রাজধানী ধানমন্ডি আবাহনী মাঠে নিয়ে হাত বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদকে আমরা আজকে ভোরে গ্রেপ্তার করেছি। সে বর্তমান জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতা এবং ঢাকা মহানগরের কোষাধ্যক্ষ মিজান সহ তার আর এক সহযোগীকেও আমরা ভোর রাতে গ্রেপ্তার করেছি। আবদুল্লাহ আবু তাহের, যিনি জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতা, তাকে গ্রেপ্তার করেছে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকেও গ্রেপ্তার করা হয়েছে। জামাতের অনেক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে যারা এই কাজের নির্দেশনা দিয়েছিল, নেতৃত্ব দিয়েছিল। মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে বিটিআরসি ভবনে আজ টেলিকম অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৈঠক শেষে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত জানাবেন তিনি। এর আগে গতকাল দুপুরে ডাক ভবনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। গত 18 তারিখ থেকে সারা দেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে, তবে 23 তারিখ থেকে সীমিত পরিসরে চালু রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। এদিকে ধীরগতির ইন্টারনেটের কারণে বড় ধরনের ক্ষতির সম্মুখীন তথ্য প্রযুক্তি খাতের মুক্তি পেশাজীবী ও উদ্যোক্তারা। তারা বলছে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও তা তেমন কাজে আসছে না। ফাইল আদান প্রদান কিংবা ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপনে নানা সমস্যা হচ্ছে। দ্রুত পুরোদমে সেবা চালুর দাবি জানিয়েছে তরুণ উদ্যোক্তারা। আখাউড়ার প্রতিনিধি সাদ্দাম হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন সাইদ মাহমুদ। প্রবাস ফেরত দুঃখী স্বামীর মুখে হাসি ফোটাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেজ খুলে ব্যবসা করছিলেন নিশা ইসলাম। 1 বছরে বিভিন্ন পণ্য বিক্রি করে সবে আলোর মুখ দেখতে শুরু করেছিলেন, কিন্তু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হবার পর থেকেই দুশ্চিন্তায় এই নারী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার মধ্যে 18 জুলাই রাত থেকে বন্ধ মোবাইল ইন্টারনেট সেবা। এর 6 দিন পর চালু হয় ধীরগতির ব্রডব্যান্ড ইন্টারনেট। উদ্যোক্তা নিশা ইসলাম জানান, ধীরগতির সংযোগে কাজের কাজ কিছুই হচ্ছে না। বিভিন্ন ধরনের বেবি নকশি কাঁথা, বড় নকশি কাঁথা, বেবি নেপি এগুলো সেল করে থাকি। তো মূলত আমাদের ফেসবুকে এখন যারা যোগাযোগ করতে চাচ্ছে আমাদের থেকে পণ্য নেওয়ার জন্য, তারা কিন্তু নেটওয়ার্কের কারণে নিতে পারছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিশা ইসলামের মতো অনেকেই এখন স্বাবলম্বী। এদের মধ্যে অনেকেই দেশি বিদেশি নামি দামি কোম্পানি ও অন্যের চুক্তিভিত্তিক কাজ করে থাকেন, কিন্তু ধীরগতির সংযোগে কপালে দুশ্চিন্তার ভাঁজ ফ্রিল্যান্সারদেরও। এই যে দুর্যোগের কারণে ইন্টারনেটটা অফ থাকাতে তাদের ব্যবসায়ও ধস। এখন যে ইন্টারনেট অ্যাক্সেসটা দেওয়া হয়েছে ব্রডব্যান্ড ভিত্তিক, এটাও খুবই অল্প, যার জন্য আমরা অনলাইন ভিত্তিক যে ব্যবসা আমাদের
পুরোপুরি ধস বলতে পারেন যে আমরা এখন এক কথায় আমরা ব্যবসা ছাইরা বাড়িতে যে আমরা বসে থাকলে পারি। যেদিন থেকে কারফিউ জারি হয় ওই দিন হচ্ছে আমার প্রায় 3.5 টন আম নিয়ে আসি, যেটা হচ্ছে টোটালি হচ্ছে নষ্ট হয়ে গেছে। ইন্টারনেট নির্ভর উদ্যোক্তা ও মুক্ত পেশাজীবী তরুণদের কাজ বন্ধ থাকলে বড় ক্ষতিতে পড়বে দেশের অর্থনীতি। তাই যত তাড়াতাড়ি সম্ভব দ্রুতগতির ইন্টারনেট সচলের দাবি করেছেন তরুণরা। সৈয়দ মাহমুদ, RTV। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গাজীপুরে ব্যাপক তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতিকারীরা। সিটি কর্পোরেশনের একাধিক জোনাল অফিস, মেয়রের বাসভবন সহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে সিটি কর্পোরেশনের প্রায় 50 কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান প্যানেল মেয়র। গাজীপুর থেকে আজহারুল হকের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। 20 জুলাই শনিবার কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গাজীপুরে তাণ্ডব চালায় একদল দুর্বৃত্ত। গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে নাশকতা করে দুষ্কৃতিকারীরা। এতে নগরের একাধিক জোনাল অফিস ও মেয়রের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি গাড়ি, অফিসের দরজা জানালা ভাঙচুর এবং 3টি কক্ষে আগুন দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ নথিপত্র। হামলা চালিয়ে ভাঙচুর করা হয় কাউন্সিলরের অফিসও। 500-1000 মতো লোক আইছে, ভাঙচুর করছে। আমাদের লোক ছিল, লোক ভয়ে আর কি সরে গেছে। হকিস্টিক বা লাঠি এই ধরনের কিছু নিয়ে শুধু গাড়ির গ্লাসগুলো ভাঙতেছে। আর এক সাইড দিয়ে পিছিয়ে কয়েকজন পোলাপান আছে যারা নাকি দেখতে 12 থেকে 13 বছর বয়স। এরা একদিক দিয়ে পেট্রোল দেয়, আরেক দিক দিয়ে আগুন দিয়ে ছেড়ে দিতেছে। আমাদের সিটি কর্পোরেশনের যে ক্ষতি হয়েছে, আমরা মনে হয় না যে স্বাধীনতা যুদ্ধের পর আমাদের এত ক্ষয়ক্ষতি হয়েছে। সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি নগরের প্যানেল মেয়রের। আমরা ধারণা করছি যে প্রায় 1.5 কোটি টাকার ক্ষতি সাধন করা হয়েছে। প্রশাসনের মাধ্যমে আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই অপরাধী, যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, মেয়র মহোদয়কে হত্যা চেষ্টা চালিয়েছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার দাবি সিটি কর্পোরেশনের বাসিন্দাদের। ইমরুল কায়েস, RTV। দখল দূষণে ছোট হয়ে আসছে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা চট্টগ্রামের প্রধান নদী কর্ণফুলী। নদীর জায়গায় গড়ে তোলা হয়েছে অসংখ্য অবৈধ স্থাপনা। কলকারখানা ও বাসাবাড়ির অপরিশোধিত বর্জ্যে হুমকিতে নদীর জীববৈচিত্র্য। নদী বাঁচাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি পরিবেশ কর্মীদের। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন সাইদ মাহমুদ। নদীও নারীর মতো কথা কয়। নদীর কান্না শুনতে পেয়ে কবি এভাবে লিখেছেন, তবে কর্ণফুলীর কান্না শুনতে কবি হতে হবে না, যে কেউ দেখলেই তার কান্না হৃদয়ে অনুভব করবে। যদিও প্রশাসন এই কান্না শুনতে পায় কিনা তা নিয়ে অভিযোগ বহুদিনের। নদীর বুকে ভাসছে পলিথিন বর্জ্য। চাকতাই, খাতুনগঞ্জ, ফিশারিঘাট সহ বিভিন্ন এলাকার কলকারখানা ও বাসাবাড়ির বর্জ্য 19টি খাল দিয়ে যাচ্ছে নদীতে। পাড়ের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এত কিছুর পরও স্থানীয় প্রভাবশালীদের কাছে যেন প্রশাসন অসহায়, এমনটাই বলছে পরিবেশ কর্মীরা। এখানে যে জিনিসটা হচ্ছে, দখলদাররা এতই শক্তিশালী এবং তারা প্রশাসনকে এত বিভিন্নভাবে এতই ম্যানেজ করে। জেলা প্রশাসন বলে যে আমরা উচ্ছেদ করেছি, কিন্তু বাস্তবে নদীর তীরে গিয়ে দেখা যাচ্ছে সেখানে উচ্ছেদ হয় নাই, নতুন করে দখল হয়েছে। বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলীতে প্রতিটি জাহাজ বার্টিং এর জন্য সুনির্দিষ্ট ফি নিয়ে থাকে। এই সমস্ত জাহাজের যে কালো পোড়া তেল সেটা কর্ণফুলী নদীতে ফেলছে। কালো তেল যে মাছের গায়ে লাগবে সেই মাছ চিরতর প্রজনন ক্ষমতা হারাবে। ক্রমাগত দূষণে হুমকিতে বিভিন্ন প্রজাতির জলজ উদ্ভিদ ও প্রাণী। স্বাস্থ্য ঝুঁকিতে নদী পাড়ের বাসিন্দারা। 2টা কালার অলরেডি নদীর পানি দেখা যাচ্ছে, একবারে কালো, যেটা অনুপযোগী। জেলেরা যখন মাছ ধরতে যায়, আমি ওই দিন দেখলাম একজনের পায়ের নিচে অলরেডি ফোটা ফোটা হয়ে গেছে। পরিবেশবিদরা বলছে, দখল ও দূষণ চলতে থাকলে বিপর্যয়ে পড়বে চট্টগ্রাম নগরী। পুরো চট্টগ্রামের যে ইকোসিস্টেম, আমাদের যে জোয়ার ভাটার একটা কারণে চট্টগ্রাম শহর এখনো মোটামুটি বসবাসের উপযোগী হিসেবে আছে। তো সবগুলোই কিন্তু একেবারেই বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে। বন্দর কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন সহ অন্যান্য যারা স্টেক হোল্ডাররা আছেন, সবার একটা সম্মিলিত উদ্যোগ। চট্টগ্রামের লাইফলাইন খ্যাত কর্ণফুলীকে বাঁচাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সচেতন মহলের। সৈয়দ মাহমুদ, RTV। পর্যাপ্ত আমদানি হওয়ায় দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের মশলার দাম।
প্রকারভেদে প্রতি কেজিতে 50 থেকে 500 টাকা পর্যন্ত দাম কমেছে। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমবে বলে আশা ব্যবসায়ীদের। হিলি থেকে আব্দুল আজিজের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। মশলার বাজার ঠিক রাখতে হিলি স্থলবন্দরে বেড়েছে আমদানি। বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমেছে জিরা, সাদা এলাচ সহ সব ধরনের মশলার দাম। বিক্রেতারা জানান, জিরা 50 টাকা কমে 650, সাদা এলাচ 500 টাকা কমে 3000, কালো এলাচ 200 টাকা কমে 2600, দারুচিনি 450 এবং লবঙ্গ 300 টাকা কমে 1400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাস্টমারের চাহিদা কমে যাওয়ার কারণে মশলার বাজার অনেকটাই কমে গেছে। এতে করে আমাদের মধ্যে স্বস্তি আসছে, কাস্টমার এসেও কোনো বাকবিতণ্ডায় জড়াইতে হচ্ছে না। মশলার দাম কিছুটা কমায় খুশি ক্রেতারা। অনেক মশলার দামই অনেক কমে গেছে, তো এরকম দাম জল কম থাকে তাই আমাদের জন্য অনেক ভালো। আজকে বাজারে জিরা কিনতে আসলাম, জিরার দাম অনেকটাই কম। আজকে আসি দেখিচ্ছি হচ্ছে সাদা এলাচ এবং কালো এলাচে অনেকটা দাম কমে গেছে। প্রায় সাদা এলাচে 500 টাকা কমে গেছে আর কালো এলাচে হচ্ছে 200 টাকা কমে গেছে। জিরা কিনলাম 650 টাকা করে, দাম অনেকটা কম, ভালো লাগলো কিনে। চলতি মাসে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে 25টি ট্রাকে প্রায় 800 মেট্রিক টন জিরা, এলাচ আমদানি করা হয়। সরকার এলসির পরিমাণ বাড়ালে আমদানি বাড়বে বলে জানান ব্যবসায়ী নেতারা। আমরা এলসি করছি এক রেটে, আমাদের বিল ছাড়তে লাগতেছে আর এক রেট। এই বৈষম্য যদি না থাকে, ব্যাংকগুলো সচরাচর যদি এলসিগুলো দেয়, আমরা পর্যাপ্ত পরিমাণ এলসি করতে পারবো। ভারত থেকে বিভিন্নভাবে আমরা এই পণ্যটা নিয়ে আসতে পারবো মশলাগুলো, এবং বাজারে কিন্তু এর প্রভাব পড়বে, দাম আরও কমে যাবে। ইমরুল কায়েস, RTV। সকালে সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্ন সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।